8 দাগ যেটা বলছে x -1 2 এটা হচ্ছে একটা বিন্দু, -4 1 5 -4 1 5 এটা হচ্ছে আরেকটা বিন্দু, -4 1 5 এটা হচ্ছে আরেকটা বিন্দু। বিন্দু দুটির মধ্যে দূরত্ব বলে দিয়েছে আমাকে 7 একক। তাহলে প্রশ্নানুসারে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব রুট ওভার অফ x + 4 তার স্কয়ার। হ্যাঁ, তোমরা এটা মনে মনে ভাবছো এটা মাইনাস এটা হওয়ার কথা। হ্যাঁ, করতে পারো, অসুবিধে নেই। আমার ইচ্ছে করলো তাই আমি এটা থেকে এটা বিয়োগ করলাম। তোমরা যদি এটা থেকে এটা বিয়োগ করো তাও একই বেরোবে। x + 4 এর হোল স্কয়ার প্লাস -1 মানে 4 তার স্কয়ার করলে 4 হয়, আর এটা হচ্ছে +9 ইজ ইকুয়াল টু 7 একক। তাহলে কি হবে না, x + 4 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9 4 13, এই 13 সেদিকে গেলে -13, তাহলে -6। তার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল টু 6। তাহলে x স্কয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু -10। আচ্ছা, আমাকে এখানে কি বলা হয়েছে যে হ্যাঁ, বিন্দু দুটির মধ্যে দূরত্ব 7 একক হলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। x -1 2 -4 1 5, তাহলে এটা হচ্ছে x + 4 এর হোল স্কয়ার, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, x + 4 এর হোল স্কয়ার 4, আর এটা হচ্ছে 9 7, এটা 49 হয়ে যাবে। যখন স্কয়ার করে দেবো উভয় পক্ষে তখন এটা 49 হয়ে যাবে। 49 -13, 9 4 13 সেদিকে গেলে -13, তার মানে এটা হবে 36। এবারে এটা সেদিকে গেলে মাইনাস, তার মানে 20, আর এটা প্লাস, তাহলে -20 ইকুয়াল টু 0। তার মানে x 10 দুগুণে 20, তাহলে x + 10 x - 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম ফ্যাক্টর করলে তাহলে অতএব x এর মান -10 আর একটা 2। তাহলে x এর মান আমরা দুটো পেলাম, -10 এবং 2। এটা 8 দাগের কোশ্চেন, হ্যাঁ তাই আছে, -10 আর 2। এটা গেল 8 দাগের কোশ্চেন। এরপর 9 দাগ যেটা বলেছে, দেখাও যে a 3 2 -4, b 5 4 -6 এবং c 9 8 -10 বিন্দু তিনটি সমরেখ। এটা আমাকে প্রমাণ করতে হবে। বিন্দু তিনটি সমরেখ। সি বিন্দু এবি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, সেটাও আমাকে বলা হয়েছে। তো দেখো, বিন্দু তিনটি সমরেখ কখন হয় সেটা আমি তোমাদেরকে বলেছি একটু আগে, যে এবি বিসি সিএ এটা আমরা নির্ণয় করব যদি দুটির যোগফল আরেকটা দৈর্ঘ্যের সঙ্গে যদি দুটির দৈর্ঘ্যের যোগফল 3 নম্বর দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়, তবে এটি সমরেখ হবে। দাগ নম্বর 9, যেটা বলছে a 3 2 -4, a 3 2 -4, b 5 4 -6, b 5 4 -6, 5 4 -6, b হচ্ছে 5 4 -6, c 9 8 -10, c হচ্ছে 9 8 -10। আমাকে বলেছি এরা সমরেখ কিনা দেখতে, তো বের করো। ab √ ab হচ্ছে √ 4 + 4 +
প্লাস 4 সমান কত হয়ে যাবে √12, ওই রকমই থাক √12। আচ্ছা √12টাকে একটা কাজ করা যাক, 2√3 লিখে দাও। বিসি √16 প্লাস 16 প্লাস 16, তার মানে √48 4√3। এবারে CA, এটা হচ্ছে 9 না সরি 36 প্লাস 36 প্লাস 36, তার মানে হচ্ছে 3 × 36। আচ্ছা ঠিক আছে, 8 108। বা এটা একটা কাজ করা হোক 3 × 36 √12। তোমরা আবার পরে রুট করতে অসুবিধা হবে, দিলে তিনটে 36 আছে, তার মানে 3 × 36 রুটের বাইরে গেলে 6 √3। এখন একটা জিনিস দেখো, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে AB প্লাস BC ইজ ইকুয়াল টু CA। অতএব বিন্দু তিনটি সমরেখ। এখান থেকে আমরা বলতে পারি যে বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। এবার আমাকে বলা হয়েছে যদি AB প্লাস BC সমান CA হয়, তার মানে কেমন? AB প্লাস BC সমান CA, এইরকম। তার মানে বি বিন্দুটা AC-কে বিভক্ত করেছে, সেটা আমাকে বলা আছে এখানে যে 9-এর দাগ, সি বিন্দু AB রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে। হ্যাঁ আচ্ছা, আমাকে বলা হয়েছে যে এই যে সি বিন্দু আছে, এই সি বিন্দু AB রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। তো দেখো, এই AB রেখাংশকে যদি সি বিন্দু বিভক্ত করে তো সেটা বহির্বিভক্ত হয়। বহির্বিভক্ত কি অনুপাতে করেছে যদি নির্ণয় করতে হয়, তো আমরা ধরে নেব যে এ বিন্দু থেকে সি বিন্দু এই দৈর্ঘ্যটা হচ্ছে M, আর বি বিন্দু থেকে সি বিন্দু এই দৈর্ঘ্যটা হচ্ছে N। এখন যদি তাই হয়, তাহলে কি অনুপাতে বিভক্ত করেছে বের করতে গেলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 3 2 -4, আর বি বিন্দুর স্থানাঙ্ক জানি 5 4 -6, আর সি বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে। তো আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা এখানে ব্যবহার করব না, আমরা এম আর এনকে ধরে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে কি করে নির্ণয় হবে না, দেখো m × 5 তার মানে 5m প্লাস n × 3 মানে 3n বাই m প্লাস n, এইটার মান হয়ে যাচ্ছে কত? হ্যাঁ, এইটা প্রথমে, তারপরে আরেকটা পাবো, তারপরে আরেকটা পাবো, তবে সি বিন্দু স্থানাঙ্ক পাবো। কিন্তু সি বিন্দু স্থানাঙ্ক মান দেওয়া আছে, তার মানে এইটার মান হচ্ছে 9, এইটার মান হচ্ছে 8, আর এইটার মান হচ্ছে -10। তাহলে আমরা বলতে পারি যে অতএব, প্রথমে লিখে দেবে যে মনে করি সি বিন্দু AB রেখাকে, AB রেখাংশ বলেছে না সরলরেখা বলেছে, হ্যাঁ সি বিন্দু AB রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করেছে বলে আমরা ধরে নিলাম। যদি এটা ধরে নেওয়া হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু 9। এটা ক্যালকুলেশন করে নিতে হবে এইখান থেকে, এটা আবার ছবি এঁকেও তোমরা পাশে দেখতে পারো। তাহলে কী হবে? অতএব 5m প্লাস 3n বাই m প্লাস n ইজ ইকুয়াল টু 9। যদি তাই হয়, 5m প্লাস 3n 9m প্লাস 9n, তার মানে -4m ইজ ইকুয়াল টু 6n।
তাহলে m/n ইজ ইকুয়াল টু 6/-4, তার মানে হচ্ছে 3/-3/2, তাহলে m/n ইকুয়াল টু -3:2। অর্থাৎ মাইনাসে কেন বেরিয়েছে? কারণ সি বিন্দুটা বাইরে আছে, অর্থাৎ এটা বহির্বিভক্ত, ওই জন্য ওটা মাইনাসে বেরিয়েছে। তাহলে 9-এর দাগে হচ্ছে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, এটা লিখে দিতে হবে। মাইনাস তো আর লেখা হবে না, 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, অর্থাৎ সি বিন্দু এ বি রেখাংশকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। এটা গেল আমাদের 9-এর দাগের কোশ্চেন। এরপর 10-এর দাগের কোশ্চেন দেখো। দেখো, যেটা 10-এর দাগ কোশ্চেন বলেছে যে ওয়াই অক্ষের ওপর সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যাদের 3-2-4 বিন্দু থেকে দূরত্ব √41 ইউনিট, 41 একক। আচ্ছা, তাহলে কি বলেছে? ওয়াই অক্ষের উপর সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কে, ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন দেখতে হয় না? বাকি দুটো 0 হয়, ওয়াই এর মান থাকে একটা। এটা ওই ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। এবার কোশ্চেনটা যেটা বলেছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যাদের এই বিন্দু থেকে দূরত্ব √41 ইউনিট। কোন বিন্দু থেকে? না 3-2-4। তাহলে 3, এটা রাফে লিখে রাখো, 3-2-4 এই বিন্দু থেকে দূরত্ব, 3-2-4 এই বিন্দু থেকে দূরত্ব হচ্ছে √41 ইউনিট। তাহলে তাই করো। প্রশ্নানুসারে আমরা এখানে বলতে পারি যে 0 মাইনাস, মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করা। আগে দূরত্ব নির্ণয় করলে কি হবে না, √9 প্লাস y-2 এর স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 41 বলেছি। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এইটা আমরা নির্ণয় করলাম, এইটা থেকে এইটার দূরত্ব তোমরা নির্ণয় করতে জানো, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা জানো তোমরা। এটা দেওয়া আছে √41, রুট উভয় পক্ষে তুলে দাও, হোল স্কোয়ার করলে উঠে যাবে। তাহলে y-2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 41 মাইনাস 25, y-2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে y-2 ইকুয়াল টু +-4। অতএব y ইজ ইকুয়াল টু 4 + 2 একটা মান, আরেকটা মান হচ্ছে -4 + 2। একবার +4 ধরবো আর একবার -4 ধরবো, তাহলে কি হয়ে যাবে এটা না 6 একটা ভ্যালু আর একটা ভ্যালু 2। তার মানে যে কথাটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বিন্দু থেকে দূরত্ব এইটা, ওয়াই অক্ষের উপর যে সব বিন্দুর স্থানাঙ্ক, সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে, তাহলে বিন্দু স্থানাঙ্ক ওইটা ধরেছিলাম ওয়াই এর মান। অতএব বিন্দুগুলির স্থানাঙ্ক, একদম বিন্দুগুলির স্থানাঙ্ক 0, 6, 0। একবার ওয়াই মান 6 বসালাম, আরেকবার 0, -2, 0, দুটো বিন্দু পুট করে দিলাম। তো এই হচ্ছে 10-এর দাগের কোশ্চেন। এরপর 11-এর দাগের কোশ্চেন দেখো।
দেখো 11 দাগ যেটা বলছে XY সমতলের উপর সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেটি এই বিন্দু তিনটি থেকে সমদূরবর্তী। XY সমতলের উপর যদি কোনো বিন্দু ধরতে হয়, XY সমতলের উপর কোনো বিন্দু যদি ধরতে হয় তাহলে তার স্থানাঙ্ক এরকম হবে XY, 0। এবার আমাকে বলে দিয়েছে যে যদি এই বিন্দুটা XY 0 এরকম হয়, বলছে এই বিন্দুটা এই তিনটে বিন্দু থেকে সমদূরবর্তী। কোন বিন্দুগুলো? না 1, -2, -3, 1, -2, -3। আরেকটা বিন্দু বলা হয়েছে 1, -2, -3, 303, 303। আরেকটা বিন্দু বলা হয়েছে 0, -2, -4, 0, -2, -4। এই তিনটে বিন্দু আমাদের বলা আছে। এটাকে A নাম দিলাম, এটাকে B নাম দিলাম, এটাকে C নাম দিলাম। আমাকে বলেছে এই বিন্দু তিনটি থেকে সমদূরবর্তী একটি বিন্দু যেটা কিনা XY সমতলের উপর অবস্থিত তার স্থানাঙ্ক নির্ণয় করতে। আমরা ধরে নিলাম XY সমতলের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এটা, এর নাম P, এবং P বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে AP। নিশ্চয়ই তোমরা AP নির্ণয় করতে পারবে। আবার তোমরা BPও নির্ণয় করতে পারবে। এটা যদি B বিন্দু হয় তো BP নির্ণয় করতে পারবে। ঠিক তেমনি তোমরা CP এটাও নির্ণয় করতে পারবে, CP এটাও নির্ণয় করতে পারবে। তো একটা জিনিস খুব মন দিয়ে শোনো, আমাকে যদি এই দূরত্ব তিনটে সমান বলা থাকে তাহলে আমরা একবার এটা লিখতে পারি যে এই AP BP এই তিনটে দূরত্ব সমান, তার মানে আমরা লিখতে পারি AP সমান BP। আরেকবার লিখতে পারি যে BP সমান CP, এটাও লিখতে পারি। তাহলে যদি তাই হয় তাহলে APর দৈর্ঘ্য কত? না APর দৈর্ঘ্য হচ্ছে x - 1 এর স্কয়ার, রুট ওভার আর দেবো না, আমরা স্কয়ার করে দেবো। যদি দুটো সমান হয় তাদের বর্গও সমান হবে। তাহলে x - 1 এর হোল স্কয়ার প্লাস y প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 0 - 3 এর স্কয়ার মানে 9 ইজ ইকুয়াল টু BP। BP কত? না BP হচ্ছে x - 3 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 স্কয়ার। এখান থেকে সমাধান করলে আমরা XY দিয়ে একটা ইকুয়েশন পাবো, স্কয়ার থাকবে না, স্কয়ার সব কেটে যাবে। তাহলে তোমরা এখান থেকে যেটা XY দিয়ে একটা সমীকরণ পাবে সেটা 1 নম্বর সমীকরণ নাম দেবে। ঠিক তেমনি যখন এই BP সমান CP নির্ণয় করবে তখন কি আসবে? BP সমান CP, তখন কি হবে না x - 3 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, এটা 9 স্কয়ার নয় 9, প্লাস 9 ইজ ইকুয়াল টু CP। CPর দৈর্ঘ্য কত? না x স্কয়ার প্লাস y প্লাস 2 এর হোল স্কয়ার, y প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 16, এটা হচ্ছে BP স্কয়ার। এটারও স্কয়ার করে দাও। তাহলে এইটা সমান এইটা ইমপ্লাইজ দ্যাট এইটা সমান এইটা। একে যদি আমরা সিম্পলিফাই করি XY দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো। এই দুটো ইকুয়েশনকে সমাধান করলে আমরা x এর মান আর y এর মান নির্ণয় করতে পারবো। যে x আর y এর মান পাবো এখানে পুট করে দেবো, তাহলে আমরা P বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। আমাকে ওটাই নির্ণয় করতে বলা হয়েছে যে এই তিনটে বিন্দু থেকে সমদূরবর্তী এবং XY সমতলের উপর অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এটা আমাকে বলা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইটা গেল, এটা নিজেরা কমপ্লিট করবে। এটা 11 দাগের অঙ্ক গেল। এরপর 12 দাগের অঙ্ক দেখো। 12 দাগ বলছে -3 -2 2, এটা একটা পয়েন্ট জেড অক্ষের উপর অবস্থিত। জেড অক্ষের উপর অবস্থিত এমন সমস্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যাদের এই বিন্দু থেকে দূরত্ব কত? না 7 একক। আচ্ছা, জেড অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়? 0 0 জেড। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? না দূরত্ব হচ্ছে √/,
9 প্লাস 4 প্লাস জেড মাইনাস 2 এর হোল স্কোয়ার, এইটার মান হচ্ছে 7। এটা আমাকে বইতে বলা আছে। তাহলে কি হচ্ছে, উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দাও। তাহলে জেড মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 মাইনাস 13, 9 4 13, ডান দিকে গেলে মাইনাস 13। তাহলে জেড মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কত হবে 36। তাহলে দেখো জেড মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব জেড ইকুয়াল টু কত না 6 প্লাস 2 একটা, আর মাইনাস 6 প্লাস 2 এটা একটা। তার মানে কত না একটা 8 আর একটা হচ্ছে মাইনাস 4, জেডের মান এইটা হলো। অতএব বিন্দু সমূহের স্থানাঙ্ক কত হবে না 0 0, একটা হবে 8 আর একটা হচ্ছে 0 0 মাইনাস 4। এই হচ্ছে দুটো পয়েন্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে জেড অক্ষের উপর বিন্দুসমূহের এমন বিন্দুসমূহের স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছিল যে সকল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সবসময় কত না 7 একক। আমরা সেটাকে ব্যবহার করে ওটা বের করলাম। তো নেক্সট 13 দাগ যেটা বলছে, যে গতিশীল বিন্দু এই বিন্দু দুটি থেকে সমদূরবর্তী তার সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। যে গতিশীল বিন্দুর দূরত্ব, তা আমরা ধরে নিলাম গতিশীল বিন্দু যেহেতু 3D, তার মানে 3Dতে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি ধরতে হয় তাহলে এক্স ওয়াই জেড ধরতে হবে। তাহলে মনে করি গতিশীল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। দাগ নম্বর 13, মনে করি গতিশীল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। আমাকে বলা আছে যে এই গতিশীল বিন্দু থেকে কার কার দূরত্ব না 2 - 2 - 4, 2 - 2 - 4 এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, আর এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কত না -3 1 2, -3 1 2, -3 1 2। তো তাহলে দেখো এই বিন্দু থেকে এইটার যা দূরত্ব, এই বিন্দু থেকে এইটার তাই দূরত্ব। আমাকে এটাই বলা হয়েছে। মনে করলাম এই বিন্দুটা এ বিন্দু আর এটা বি বিন্দু, গতিশীল বিন্দু পি। তাহলে প্রশ্নানুসারে এপি ইজ ইকুয়াল টু বিপি বলেছে, এই বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তার মানে এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিপি স্কোয়ার। কেন স্কোয়ার করলাম? কারণ দূরত্ব নির্ণয়ে একটা রুট ওভার আছে, ওই জন্য আমরা স্কোয়ার নির্ণয় করলাম। এপি স্কোয়ার মানে কত? এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, ওয়াই প্লাস 2 এর হোল স্কোয়ার, জেড প্লাস 4 এর হোল স্কোয়ার। আর বিপিটা কত না দেখো এক্স প্লাস 3 এর স্কোয়ার, ওয়াই মাইনাস 1 এর স্কোয়ার, জেড মাইনাস 2 এর হোল স্কোয়ার। তো এবারে আমরা প্রত্যেককে ফর্মুলায় ভাঙতে পারবো। ফর্মুলায় ভেঙে এক্স ওয়াই জেড এদেরকে সব বাম দিকে দেব, আর সংখ্যাকে আমরা ডান দিকে দিয়ে দেব। দিলে সিম্পলিফাই করলে আমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা ওটা পেরে যাবে। তাছাড়া আমি করেও দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4, জেড স্কোয়ার প্লাস 8z প্লাস 16 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 4। দেখো এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার কেটে গেল, মানে এই ওয়াই স্কোয়ার যদি বাম দিকে আসে তো মাইনাস ওয়াই স্কোয়ার হবে, তখন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে, জেড স্কোয়ার কেটে গেল।
আর কিছু সংখ্যাও কমিয়ে দিতে পারো তোমরা, একটা 4 এদিকের একটা 4-এর সঙ্গে কেটে দাও, আর কেউ কাটার নেই আপাতত। 6x এদিকে এলে -6x, তার মানে -10x হয়ে যাবে। 4y এটা হবে 6y, 8z এটা হয়ে যাবে 12z। আর সংখ্যাগুলোকে ডান দিকে দিয়ে দাও, তাহলে হচ্ছে এটা 4 আর 16 মানে 20, তাহলে সেদিকে গেলে -20। আর এদিকে সংখ্যা হচ্ছে 9 1 10, তাহলে +10। তার মানে এখানে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, -2 কমন নিতে পারি। -2 কমন নিয়ে এদিকে ভাগ করে দেবো। এখানে -10 ছিল, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এদিকে চলে আসবে 5, এটা হবে 5x -3y, আর এটা হয়ে যাবে কত না -6z = 5। তাহলে কি হবে না 5x -3y -6z = 5। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। This is the required locus of this point. এই গেল 13 দাগের অঙ্ক। এরপর 14 দাগ দেখো। 14 দাগ যেটা বলছে যে এই বিন্দুগুলি সমদূরবর্তী বিন্দুগুলি থেকে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এগুলি থেকে সমদূরবর্তী যে বিন্দু তার স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো দাগ নম্বর 14 যেটা বলছে, দাগ নম্বর 14 যেটা বলা হয়েছে 0 0 0, এটা একটা পয়েন্ট। 6 0 0, এটা একটা পয়েন্ট। 0 -4 0, 0 -4 0, এটা একটা পয়েন্ট। 0 0 -2, এটা একটা পয়েন্ট। 0 0 -2, এটা একটা পয়েন্ট। এই বিন্দুগুলো থেকে সমদূরবর্তী একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা মনে করি সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x y z। মনে করলাম যে এটা হচ্ছে a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু, আর এটা d বিন্দু। সমদূরবর্তী বিন্দু হচ্ছে p। আমরা এটা ধরে নিলাম। তাহলে দেখো যদি সমদূরবর্তী বিন্দুটা p হয়, তাহলে এখান থেকে আমরা AP নির্ণয় করতে পারবো। আমাদেরকে বলা হয়েছে যে সমদূরবর্তী মানে AP যা হবে BPও তাই হবে, তাহলে = BP। এটা করতে পারি। আর কি করতে পারি, BP = CP, এটাও করতে পারি। আবার CP = D DP, এটাও করতে পারি। এইগুলো থেকে আমাকে সলভ করে x y এবং z এর মান নির্ণয় করতে হবে। তো দেখো AP কত হচ্ছে, AP x - 0 স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার = BP কত, x - 6 এর স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। দেখো এখানে y স্কয়ার z স্কয়ার কেটে গেল, তাহলে এখানে কি থাকলো না x স্কয়ার x স্কয়ার - 12x প্লাস 6। তাহলে দেখো x স্কয়ার কেটে গেল, এটা বাম দিকে এলে 12x
ইজ ইকুয়াল টু 6, তার মানে এক্সের মান বেরিয়ে গেল আমার কত না হাফ। একটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম কত না হাফ। একটু কোথাও ভুল হয়েছে, সরি, এটা হচ্ছে 36। এটা 6-এর স্কোয়ার, তো 6-এর স্কোয়ার হলে এটা কি হয় 36 হয়, তাহলে এটা হচ্ছে 36, তাহলে এটা হবে 12 3 36 3, তাহলে এক্সের মান বেরিয়ে গেল 3। এরপর বিপি নির্ণয় করব। আচ্ছা, বিপি কি করে নির্ণয় করব? এক্স মাইনাস 6-এর স্কোয়ার এক্ষুনি বের করেছিলাম, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, একটা কাজ করো, সরাসরি বেরিয়ে যাবে। আমরা কিন্তু ওই সবাইকে এপির সঙ্গে সমান করব। কেন? তার কারণ হচ্ছে এপিটা একটু সোজা টার্ম বেরিয়েছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওই জন্য এগুলো সব এপির সঙ্গে সবাইকে সমান করে দাও, তাহলে বেশি সুবিধা হবে। তাহলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু সিপি। সিপি কত? সরি, হ্যাঁ বিপি, সিপি কত? সিপি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4-এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস 2-এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার কেটে গেল, জেড স্কোয়ার কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16, এটা কেটে গেল, তাহলে 8y ইজ ইকুয়াল টু -16, তার মানে ওয়াইয়ের মান হচ্ছে -2। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 4z প্লাস 4, এটা কেটে গেল, তার মানে জেড ইজ ইকুয়াল টু -1। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 -2 -1। তাহলে এই 3 -2 -1 হলো, হ্যাঁ 3 -2 -1 হলো এমন একটি বিন্দু যে বিন্দু থেকে এই 4টে বিন্দুর দূরত্ব সমান হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্ক দেখো, 15 দাগ নম্বর 15 যেটা বলছে যে গতিশীল বিন্দুর এই বিন্দু থেকে দূরত্ব সর্বদা 6 একক, যে গতিশীল বিন্দুর এই বিন্দু থেকে দূরত্ব সর্বদা 6 একক, তার সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা গতিশীল বিন্দুটাকে এক্স ওয়াই জেড ধরে নেব। তাহলে 15 দাগ যেটা বলছে আমরা গতিশীল বিন্দুর স্থানাঙ্ককে কত ধরে নেব? গতিশীল বিন্দুর, হ্যাঁ দাগ নম্বর 15, গতিশীল বিন্দুর স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই জেড ধরে নেব। আমাকে বলা হয়েছে এই গতিশীল বিন্দু আর -2 -3 2 -2 -3 2 এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব সর্বদা 6 একক। এই দূরত্ব হচ্ছে সর্বদা কত একক? না 6 একক। তাহলে কি হচ্ছে না এই দুটোর মধ্যে তাহলে প্রশ্নানুসারে √2 এই দুটোর মধ্যে দূরত্ব কত? √2 এক্স প্লাস 2-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3-এর হোল স্কোয়ার প্লাস জেড -2-এর হোল স্কোয়ার, এই দূরত্বটা 6। তোমরা লিখবে, আমি লেখালেখিটা করছি না, তোমরা নিজেরা লিখতে পারবে। মনে করি গতিশীল বিন্দুর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, প্রশ্নানুসারে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 6 একক, অতএব এইটা ইকুয়াল টু 6। এইটা ডাইরেক্ট আমরা এটা করতে পারি যে এই √2 তুলে দাও, দিয়ে এদিকে হোল স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার হচ্ছে 36, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 প্লাস জেড স্কোয়ার -4z প্লাস 4 ইজ ইকুয়াল টু 36। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x প্লাস 6y -4z
আর এটা 4 9 9 4 13, 13 আর 4 যোগ করলে কত, 13 আর 4 যোগ করলে 17, 17 যদি, আচ্ছা এখানে +17 লিখে দাও, আর এটা বাম দিকে দিয়ে দাও -36 = 0। তাহলে এটা হয়ে গেল 19 -19, এখানে ডাইরেক্ট লিখে দাও -19 = 0। আমাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল? দাগ নম্বর 15 বলছে গতিশীল বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হয়ে গেল আমাদের x² + y² + z² + 4x, সরি এটা 4x হবে, 2x নয়, এখানে তো 2 আছে, তাহলে 4x, হ্যাঁ এটা 4x হবে, প্লাস 4x প্লাস 6y মাইনাস 4z = 19, মানে -19 এদিকে চলে এলো =0, একই ব্যাপার। তো ইহাই নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ লোকাস, দিস ইজ দ্য রিকোয়ার্ড লোকাস অফ দিস পয়েন্ট। ওই বিন্দুর গতিপথের সমীকরণ হচ্ছে এটা। তো নেক্সট যেটা দাগ নম্বর 16 বলছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক এইটা তার পরিসীমা নির্ণয় করো। দেখো এটা তোমরা নিজেরা করবে, আমি তোমাদের বলে দিচ্ছি। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3টে বাহুর যোগফল। তাহলে প্রথমটাকে এ বিন্দু, দ্বিতীয়টাকে বি বিন্দু, 3 নম্বরটাকে সি বিন্দু নাম দাও। এ বি বের করতে পারবে, বি সি বের করতে পারবে, সি এ বের করতে পারবে। তিনটের যা দৈর্ঘ্য বেরোবে সেই তিনটের দৈর্ঘ্যকে যোগ করে দেবে, তাহলে পরিসীমা বেরিয়ে যাবে। 17 দাগ যেটা বলেছে 3 -4 6 বিন্দুর, আচ্ছা 16 দাগ যে আমি হিন্টস দিলাম, এখনই তোমরা কিন্তু খাতায় করো, ভিডিও পজ করে, তারপর তোমরা নেক্সট অঙ্কের হিন্টসটা দেখো, ওকে? তো দেখো 17 দাগ যেটা বলছে যে 3 -4 6 বিন্দুর YZ সমতল, ZX সমতল এবং XY সমতলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ভেরি গুড কোশ্চেন, খুব কনসেপচুয়াল কোশ্চেন এটা, এটা ভালো করে একটু দেখবে। দাগ নম্বর 17 যে পয়েন্টটা বলা আছে, 3 -4 6 দেখো তিনটে তো সমতল, এই তিনটে সমতলের সাপেক্ষে XY, YZ এবং ZX, তিনটে সমতলের সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করা যায়। প্রতিবিম্ব বলতে একটা সমতল যদি XY সমতল হয় আর বিন্দুটা যদি এখানে থাকে, তাহলে এর সাপেক্ষে প্রতিবিম্ব এর বিপরীত দিকে তৈরি হবে। তার মানে এই বিন্দু থেকে এই প্রতিবিম্ব বলতে এই যে XY সমতলটাকে আমরা একটা আয়না বলে ধরে নেব, মিরর। তাহলে এই বিন্দুর এই মিররের উল্টো দিকে একটা ছবি তৈরি হবে, ওটাই তো ইমেজ, প্রতিবিম্ব। তাহলে এই পয়েন্ট থেকে এই যে প্লেন XY প্লেন, এর যা দূরত্ব হবে XY প্লেন থেকে এই ইমেজ পয়েন্ট অর্থাৎ প্রতিবিম্ব বিন্দু, এর দূরত্বও সেম হবে। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব যদি সেম হয়, তাহলে এই যে বিন্দুটা থেকে এই প্লেনের উপরে আমরা লম্ব অঙ্কন করব, অর্থাৎ লম্ব অঙ্কন ছেড়ে দাও, তাহলে এই যে পি বিন্দু আর এর যে প্রতিবিম্ব বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা সংযোগ করলে এই XY সমতলকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে এই পি এবং তার ইমেজ পয়েন্ট এর দুটোর মিড পয়েন্ট, অর্থাৎ মধ্যবিন্দু হবে এই ছেদ বিন্দুটা। আবার বলছি, যদি পি একটা বিন্দু হয় আর XY একটা সমতল হয়, প্লেন হয়, অর্থাৎ একটা মিরর হয়, তাহলে এই পি বিন্দুর একটা ইমেজ এই মিররের অপোজিটে পড়বে, সমান দূরত্বে, সেম ডিস্টেন্সে পড়বে। তাহলে এই যে পি বিন্দুর ইমেজ তৈরি হচ্ছে, সেই বিন্দুটার নাম আমরা পি ডট দিলাম। এই পি ডট আমরা যুক্ত করলাম, যোগ করলে যে কানেক্টিং লাইন পাবো, যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখা এই মিররের ওপর একটা বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাই হচ্ছে পি এবং পি ডটের মিড পয়েন্ট। এই মিড পয়েন্টটা যেহেতু XY সমতলের উপর অবস্থিত, তার মানে XY সমতলের
ওপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়? না সেখানে এক্স ওয়াই সমতলের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোঅর্ডিনেট হবে এক্স ওয়াই, জেডের মান হবে 0, এক্স ওয়াই 0। তো আবার বলছি যে এই প্লেনটা যদি এক্স ওয়াই প্লেন হয় এবং তার উপর যদি ওই পয়েন্টটা থাকে, তাহলে ওই পয়েন্টটার যে কোঅর্ডিনেট হবে সেই কোঅর্ডিনেটে কিন্তু জেডের মান হবে 0। আবার যদি এই প্লেনটা ওয়াই জেড হয় তখন সেখানে হবে 0 ওয়াই জেড হয়, তাহলে 0 ওয়াই জেড হবে তার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। আবার যদি জেড এক্স পয়েন্ট হয়, জেড এক্স প্লেন হয়, তাহলে জেড এক্স প্লেনের উপর যদি ওই পয়েন্টটা থাকে তখন তার কোঅর্ডিনেট কেমন হবে? না জেড এক্স যদি হয় তাহলে এক্স 0 জেড হবে তার কোঅর্ডিনেট, অর্থাৎ সেখানে ওয়াই এর ভ্যালু কত হবে? 0। এই কনসেপ্টটা যদি তোমাদের থাকে তাহলে এই অঙ্কটা একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমাকে যেটা বলা হয়েছে প্রথম কোশ্চেন যে ওয়াই জেড সমতলের সাপেক্ষে প্রতিবিম্বর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওয়াই জেড আমি মনে করলাম এইটা হচ্ছে ওয়াই জেড প্লেন, এইটা হচ্ছে পি পয়েন্ট, এর হচ্ছে 3 -4 6, আর এইটা থেকে এইটা হচ্ছে প্রতিবিম্ব, মনে করো পি ডট। যেহেতু এটা ওয়াই জেড প্লেন তার মানে এই বিন্দুটা এইটা মনে করলাম আমি একটা বিন্দু এ, এবং এই বিন্দু যে স্থানাঙ্ক হবে সেটা হচ্ছে 0 ওয়াই জেড এই পয়েন্ট। আমাকে যেটা নির্ণয় করতে বলা হয়েছে যে এইটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের 2Dর কনসেপ্টে আসতে হবে। এইটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। যদি আমি এখানে একটা পয়েন্ট পি নিই, এই পি পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয় বা এটা যদি 2,3 হয়, আমি যদি বলি যে এই এক্স অক্ষের সাপেক্ষে এর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করো, তখন ঠিক এর উল্টো দিকে হবে। এর ক্ষেত্রে আমরা এই দেখো এক্স অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করি তখন এটা 2 হলে এটাও কিন্তু 2 হবে, শুধু এই 3-এর মানটা বিপরীত চিহ্নযুক্ত হবে, তবেই কিন্তু এইখান থেকে যা দূরত্বে এইখান থেকে সেম দূরত্বে কিন্তু বিপরীত সাইডে থাকবে। আবার এই কথাটা যদি আমি বলি ওয়াই অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব নির্ণয় করো, তখন কি হবে? না তখন এই রকম জায়গায় বিন্দুটা মনে করা হবে, এবং সেক্ষেত্রে এইটা কিন্তু 3 ছিল, এটাও 3 থাকবে, শুধু এই 2-এর চিহ্নটা পরিবর্তন হবে। এখানে একটা কমন ব্যাপার আছে, খুব মন দিয়ে শোনো। যদি এক্স অক্ষের সাপেক্ষে এর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে হয়, যদি এক্স অক্ষের সাপেক্ষে এর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে হয়, তাহলে দেখো এক্সটা সেম থাকছে, ওয়াইটা সাইন চেঞ্জ হচ্ছে। আবার যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করি তখন ওয়াইটা সেম থাকবে, শুধু এক্সটা চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে আমি ওয়াই জেডের সাপেক্ষে যদি বের করি তখন কি হবে? এই এবিসি ধরতে হবে না, যদি আমি ওয়াই জেডের সাপেক্ষে এর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে চাই তখন কি হবে? না এই ওয়াই আর জেড এই দুটোর ভ্যালু সেম থাকবে, শুধু এক্স এর সাইনটা চেঞ্জ হবে। তাহলে কি হবে? -3 -4 6। আবার যদি এই একই কোশ্চেন যদি এটা এক্স ওয়াই থাকতো তখন কি হতো? না তখন এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই এই দুটোর সাইন সেম থাকতো, তখন কি হতো? 3 -4, এই জেডের মানটা শুধু সাইন চেঞ্জ হয়ে যেত। তার মানে এখানে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, এক্স এর মানটা সেম আছে, ওয়াই এর মানটা চেঞ্জ করব। ওয়াই অক্ষের সাপেক্ষে যখন করব ওয়াই এর মান সেম ছিল, এক্স এর মান এক্স এর সাইন চেঞ্জ করেছিলাম। এখানে যেহেতু এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই দুটো সেম থাকবে, জেড এর সাইনটা চেঞ্জ হবে। এই কনসেপ্ট নিয়ে এই কোশ্চেনটা আমরা মুখে মুখে অ্যান্সার করতে পারবো অবশ্যই। কোশ্চেন নাম্বার 17, হ্যাঁ, ওয়াইজেড সমতলের সাপেক্ষে তাহলে কি হবে? শুধু এক্স এর সাইন চেঞ্জ হবে, -3 -4 6। 2 নম্বর বলেছে জেড এক্স সমতলের সাপেক্ষে, তার মানে ওয়াইর শুধু চেঞ্জ হবে, তার মানে হয়ে যাচ্ছে 3 4 6।
আর XY সমতলের সাপেক্ষে যখন লিখব তখন হবে 3 -4 -6, এটাই হবে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক। তো এইবার নেক্সট 17 হয়ে গেল, নেক্সট 18 দাগ নম্বর 18 দেখো। 17টা আশা করি বুঝতে পেরেছো। 17টা যেটা বলা হয়েছে যে অক্ষের সাপেক্ষে বলবে ওর সাইনটা অপরিবর্তিত থাকবে আর অন্যগুলোর সাইনটা বিপরীত সাইন হয়ে যাবে। তো এখানে তো সমতল, শুধু x থাকলে হবে না, XY সমতল, YZ সমতল, ZX সমতল, যে সমতল বলেছে সেখানে যে অক্ষর ব্যবহার করা হয়েছে শুধু তাদের সাইনটা সেম থাকবে আর বাকি সাইনগুলো বিপরীত সাইনযুক্ত হয়ে যাবে। দেখো দাগ নম্বর 18 কি বলছে, প্রমাণ করো 4 7 6 2 3 2 -1 -2 -1 1 2 3 পরপর বিন্দুগুলি একটি সামান্তরিকের বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, আর সামান্তরিকটি কি একটি আয়তক্ষেত্র সেটা আমাদের বলতে হবে। সামান্তরিকটি একটা আয়তক্ষেত্র নাকি আমাকে বলা হয়েছে। তাহলে দেখো একটা সামান্তরিক আগে অঙ্কন করে নাও। A B C D, এইটা তাহলে আমাকে বলা হয়েছে একটি সামান্তরিকের পরপর তিনটি শীর্ষবিন্দু হলো 1 2 -4 1 2 -4, আর বি বলা হয়েছে না সরি 4 7 6 4 7 6 4 7 6, আর বি বিন্দু বলা হয়েছে যে 2 3 2 2 3 2, আর একটা সি বিন্দু যেটা বলা হয়েছে -1 -1 -2 -1 -2 -1, আর একটা ডি বিন্দু হ্যাঁ ডি বিন্দু বলা হয়েছে 1 2 3 1 2 3, এটা বলা হয়েছে 1 2 3। তো আমাকে বলা হয়েছে যে এইটা একটা সামান্তরিকের শীর্ষবিন্দু কিনা এটা বলতে, আবার বলা হয়েছে এই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র কিনা সেটাও আমাদেরকে বলতে হবে। দেখো সামান্তরিক হতে গেলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হতে হয়, আর সামান্তরিক হতে গেলে এটা সামান্তরিকের কন্ডিশন হচ্ছে যে বাহুগুলি বিপরীত বাহুগুলি সমান হতে হয় সামান্তরিক হতে গেলে। আর একটি সামান্তরিক আয়তক্ষেত্র কখন হবে না, একটি সামান্তরিক আয়তক্ষেত্র তখনই হবে যদি এই রকম হয়, তার মানে এ বি সি ডি তখনই আয়তক্ষেত্র হবে যদি তার যে কোনো একটি কর্ণ যখন অঙ্কন করব সেটা এই দুটি বাহুর সঙ্গে সমকোণী ত্রিভুজ যদি উৎপন্ন করে তাহলে এটা 90 ডিগ্রি, আর একটা সামান্তরিকের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটি আয়তক্ষেত্র। তার মানে আমরা কি করব, খুব মন দিয়ে শোনো, প্রথমে যেটা করব যে আমরা এ বি নির্ণয় করব, বিসি সব স্কোয়ার করে দেবো, এ বি স্কোয়ার বিসি স্কোয়ার সিডি স্কোয়ার আর ডি এ স্কোয়ার, এই প্রত্যেকটা নির্ণয় করে নাও। যদি এখানে আমরা দেখতে পাই, আচ্ছা বের করে নাও এ বি, তাহলে হচ্ছে স্কোয়ার করেছি তার মানে রুট দেব না, তাহলে 4 + 16 + 16 4, হ্যাঁ তাহলে কি হচ্ছে
না 36, আচ্ছা 20 স্কোয়ার, স্কোয়ার নাও করতে পারো, কিন্তু স্কোয়ার করলাম কেন, যাতে রুট না থাকে। এই স্কোয়ার না করে রুট করলেও এত 6 হচ্ছে, অসুবিধে নেই। আচ্ছা বিসি নির্ণয় করো, তাহলে হচ্ছে তোমার 9 প্লাস 25 প্লাস 9, তাহলে হয়ে যাচ্ছে তোমার 9 5 14, 34, 9 4 13 43, রুট ওভার অফ 43। আচ্ছা এটা কত হচ্ছে সিডি, সিডি হচ্ছে 4 প্লাস 16 প্লাস 16, তার মানে এটাও 6। ডিএ কত হচ্ছে 9 প্লাস 25 প্লাস 9, তার মানে এটাও রুট ওভার অফ 43। দেখো যেহেতু এ বি সমান ডিএ এবং যেহেতু এ বি সমান ডিএ, যেহেতু এ বি সমান সিডি এবং বিসি সমান ডিএ, অতএব বিসি সমান এডি লেখা ভালো, ডিএটা ঠিক শোনাচ্ছে না, আর এবি সমান ডিসি লিখতে হবে। এসব স্কোয়ার তুলে দাও, রুট যেহেতু দিয়েছি এটা ডিসি লিখো। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক আয়তক্ষেত্র কখন পরিণত হবে না, আমরা একটা কাজ করব যে এ সি নির্ণয় করব। তাহলে নির্ণয় করো, এ সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে না রুট ওভার অফ 25 প্লাস 81 প্লাস 49, তার মানে রুট ওভার অফ 50 140 165 রুট ওভার অফ 165। তো তাহলে দেখো যদি এটা হয়, যেহেতু এ সি স্কোয়ার করলে কত 165, এইটা সমান কোনটা হওয়ার কথা এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে কত 36, তাহলে এইটা কি হচ্ছে যে 165 আর এইটার স্কোয়ার হচ্ছে 165 আর এ বি স্কোয়ার হচ্ছে 36 আর বি সি স্কোয়ার হচ্ছে কত না 43। দেখো এই দুটোকে যোগ করলে কি এটার সঙ্গে সমান হচ্ছে না, নট ইকুয়াল টু, ইমপ্লাইজ দ্যাট এইটা কার মান এ সি স্কোয়ার নট ইকুয়াল টু 36 কার জায়গায় লেখা হয়েছে, ধরো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। যেহেতু এইটা কমপ্লিট হয়নি, এই কন্ডিশন ফিল আপ হয়নি, অতএব এ বি সি ডি একটি আয়তক্ষেত্র নয়, এটি একটি আয়তক্ষেত্র নয়। তাহলে আমাকে বলেছিল এটি একটি সামান্তরিক কিনা প্রমাণ করতে করলাম, আর যদি আয়তক্ষেত্র কিনা সেটা দেখতে বলেছে তখন আমরা এটা করব। যদি আয়তক্ষেত্র দেখতে না বলতো তখন আমরা এটা করতাম না, শুধু এইটা করতাম। 18 দাগ নম্বর এইটা কোশ্চেন।